শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা বিশ্বাস করি তার আত্মা শান্তিতে থাকবে। তিনি শহীদ হয়েছেন, এটা আমরা বলতেই পারি, কারণ অন্যায়, অত্যাচার, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছিলেন, সততার প্রতীক হয়ে উঠেছিলেন, সাহসিকতার, বীরত্বের প্রতীক হয়ে উঠেছিলেন। জনাব হাদি বাঁচবেন না এটা আসলে মনেই হচ্ছিল। তার আহত হওয়ার, যেভাবে তিনি আহত হয়েছেন, যেখানে আহত হয়েছেন, তার ব্রেনের যে অংশটা এফেক্টেড হয়েছে, ডাক্তার হবার কারণেই বুঝতে পারছিলাম ব্রেন স্টেম ইনজুরি, এই ইনজুরিতে আসলে বেঁচে থাকার সম্ভাবনা খুব কম থাকে। অন্যান্য কোনো জায়গায় হলেও হয়তো হতে পারত। বিশেষ করে গতকাল রাতের পর থেকে মোটামুটি নিশ্চিত ছিলাম যে খবরটা খুব অল্প সময়ের মধ্যেই আসবে। প্রধান উপদেষ্টা তার স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন ফেসবুকে, সিঙ্গাপুরের একজন মন্ত্রী ওসমান হাদিকে দেখে প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন। সেই স্ট্যাটাসে শেষ বাক্যে ছিল দেশবাসীকে শান্ত থাকতে এবং দোয়া করতে বলছেন। এই যে শান্ত থাকার কথাটা একটা বড় বার্তা ছিল। ওসমান হাদি চলে যাওয়ার পর বা আহত হওয়ার সময় থেকেই যদি বলি, কয়েকবার তার সাথে দেখা হয়েছে, আমার টক শোতে কথা হয়েছে, ব্রেকে, শুরুতে, শেষে। যেটা বারবার মনে হয়েছে আমার খুব আন্তরিক একজন ছোট ভাই। আমাকেও বড় ভাইয়ের মতো সম্মান দেখিয়েছেন তিনি। আমি আগে একদিন বলেছি, ইনকিলাব মঞ্চে তিনি আমাকে রিপিটেডলি যেতে বলেছেন, সেখানে একটা বক্তৃতা করার জন্য, সেখানে অন্যদের সাথে ইন্টারাক্ট করার জন্য। একটু আগে আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, গালিগালাজ করছেন অনেকেই মন্তব্যে, এবং হাদির মৃত্যুর সাথে আমাকেও দায়ী করার বা জড়িত করার চেষ্টা ইনফ্যাক্ট অনেকেই করছেন, গাইডেড হয়ে অনেকে একই অভিযোগ করছেন। কিন্তু যারা হাদির আমার প্রতি ভালোবাসাই দেখেছি আমি। হাদিরা মহৎ, এই জন্য আশপাশে অনেক ক্ষুদ্র মানুষের ভিড়ে হাদিরা মহৎ হয়ে ওঠেন, হাদিরা গণতান্ত্রিক হয়ে ওঠেন। আমাকে বলেছেন যে আমার সাথে মতাদর্শগত পার্থক্য তার আছে, রাজনৈতিক মতাদর্শগত, তারপরও তিনি চান তার ইনকিলাব মঞ্চে সবাইকে অ্যাকোমোডেট করা। তিনি এই কয়েকবার দেখা হওয়ায় হাদি কতটা ভেতরে ঢুকে গিয়েছিল আমি আসলে টের পেলাম তার আহত হওয়ার পর থেকে। আমি আগে এতটা ফিল করিনি, সত্যিই ফিল করিনি এতটা, যে তার জন্য এত গভীর একটা অনুভূতি, একটা ভালোবাসা তৈরি হয়ে আছে। আর জানতাম উনি চলে যাবেন, প্রায় নিশ্চিতভাবে জানতাম। আমরা দোয়া করছিলাম, একটা মিরাকলের প্রত্যাশা করছিলাম, কিন্তু সেটা ঘটার সম্ভাবনা অত্যন্ত নগণ্য ছিল। ফলে প্রত্যাশিত ব্যাপারটাই ঘটেছে, কিন্তু ঘটে যাওয়ার পরও মেনে নেওয়া কঠিন হচ্ছে। হাদির মৃত্যুর খবরটা নিশ্চিত হওয়ার সাথে সাথে একটা কথা মনে পড়ল। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যখন মারা যান, তখন একটা ভিডিও করেছিল, আমার মনে পড়েছিল একটা কথাই। ডক্টর জাফরুল্লাহ আমাকে চিনতেন, আমি ওনাকে চিনতাম। জাফরুল্লাহ আমাকে স্নেহ করতেন, আমি তাকে শ্রদ্ধা করতাম। ঠিক একই জিনিস মনে হয়েছে, ওসমান হাদি আমাকে চিনতেন, আমি ওসমান হাদিকে চিনতাম। ওসমান হাদি আমাকে শ্রদ্ধা করতেন। এটা একটা গুরুত্ব আছে। হাদি বেঁচে থাকবেন। হাদি ইতিহাসের পাতায় তার নাম একেবারে খোদাই করে ফেলেছেন, কোনো সন্দেহ নেই। আজ থেকে বহু বছর পরেও আমি সগর্বে বলবো, যদি বেঁচে থাকি, হাদিকে আমি চিনতাম, হাদি আমাকে চিনতেন। হাদি আমাকে ইনকিলাব মঞ্চে কী বলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, সে গল্প আমি করে যাব। এই যে হাদি আমাকে চিনতেন, হাদি আমাকে চেয়েছেন তার প্রতিষ্ঠানে যাওয়া, আমার জন্য অনেক বড় সম্মানের, গর্ব ভরে এটা আমি বলতে থাকবো। হাদির একটা সন্তান আছে, খুবই অল্প বয়স, 1 বছরের সম্ভবত হয়নি। পিতার কাঁধে সেই সন্তানের ছবি আমরা অনেকবার দেখেছি। সে সন্তান পিতাকে হারালো, হাদির স্ত্রী তার স্বামীকে হারালেন, বাবা মা সন্তান হারালেন। আমরা যতই বলি না কেন হাদি বেঁচে থাকবেন, এই পরিবারটা সাফার করবে। তাদের বৈষয়িক সব প্রয়োজন মিটলেও স্বামী এবং
একজন স্বামী এবং একজন পিতাকে হারানো, এই ক্ষতি শেষ কোনোভাবে কাটিয়ে ওঠার নয়। হাদির কন্যা আর কোনোদিন তার বাবাকে পাবেন না। কন্যাটি বুঝে উঠতে শুরু করার সময় তার বাবাকে দেখবেন না। কারণ একজন ওসমান হাদি দেশের প্রয়োজনে রাস্তায় নেমেছিলেন। সেই রাস্তায় নামা তার শত্রু তৈরি করেছিল। তিনি অনেক কাজ করেছেন, অনেক কাজের সাথে আমাদের দ্বিমত আছে, কিন্তু হাদির মূল জায়গা যেটা, সেটা তিনি সৎ ছিলেন। আমি বিশ্বাস করি কোনো কিছু কোনো উদ্দেশ্যমূলকভাবে করতে যাননি। অনেকে করেন, অনেকে অনেক কিছু করার চেষ্টা করেন বা দেখানোর চেষ্টা করেন, কিন্তু বিশ্বাস করি উনি ওনার সাথে যে যে জায়গায় এখানে আমাদের দ্বিমত আছে সেটার ক্ষেত্রে তিনি জেনুইন ছিলেন, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তিনি দেশপ্রেমিক ছিলেন। তিনি প্রচলিত যে রাজনৈতিক স্ট্রাকচার, নির্বাচনের সিস্টেম, নির্বাচিত হবার কায়দা, সেগুলো ভেঙে চুরে নতুন করে নতুন একটা সিস্টেম, এই যে নয়া বন্দোবস্তের কথা বলি, অনেকেই মুখে বলেন, অনেক রাজনৈতিক দল বানিয়েছেন, নয়া বন্দোবস্তটা কেমন হওয়া উচিত উনি করে দেখাতে চেয়েছিলেন। জনাব হাদির চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি, কারণ এই অভ্যুত্থানের তরুণদের আমরা অনেককেই বিপথে যেতে দেখেছি। হাদি যাননি, মুড়ি বাতাসা দিয়ে ইলেকশন ক্যাম্পেইন করেছেন, ভোরে ফজরের নামাজ পড়ে অলিতে গলিতে ঘোরার চেষ্টা করেছেন, মানুষের দ্বারে দ্বারে যেতে চেয়েছেন। এটাই নতুন বন্দোবস্ত হবার কথা। এটা হাদি করে দেখিয়েছেন, মুখে বারবার বলে বেড়াননি। আলাদা একটা ভিডিও করব অচিরেই। এই মৃত্যুটা যেন আমাদের কোনো বিপদ তৈরি না করে, আমাদের কিছু লাভ অন্তত হয়, বিপদ যেন তৈরি না করে। কারণ বিপদ তৈরি হওয়ার আশঙ্কা আসলে দেখা যাচ্ছে, সেটা এখানে আর বলছি না। ওসমান হাদির পরিবার এই শোক সইবার শক্তি পাক, তারা গর্বিত হবেন কোনো একদিন। প্রিয়জন হারানোর কষ্টটা কাটিয়ে উঠলেই দেশের জন্য প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন তিনি। হাদির আত্মার মাগফিরাত আবারও কামনা করি। হাদিরা আসে, হাদিরা আরও আসুক। এই দেশকে যদি একটা শক্তিশালী গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্র হিসাবে দাঁড়াতে হয়, আরও হাদিদের আসতে হবে। আমাদের হাদি আর নেই, আমাদেরকে রেখে চলে গেছে। ও খুব অভিমানী ছেলে, সে আর ফেরার মতো মানুষ নয়। খুবই জেদি ছেলে। যেই অবস্থায় সে বাংলাদেশকে দেখেছিল, যে অবস্থায় আমাদেরকে দেখেছিল, সে দেখেনি, তাই সে চলে গেছে। গুলি করেছে তো সে তো কামনাই করেছে যে আমাকে গুলি করুন। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে হাদি আর আমাদের মাঝে নেই। একটু আগে খবর পেলাম হাদি চলে গেছে। এখন প্রশ্ন হলো যে হাদিকে কেন আমরা হারালাম। প্রধানত আমরা আবেগী হলে হবে না। এটি আমাদের বাংলাদেশের সবার জন্য, প্রতিটি মানুষের জন্য একটি মেসেজ। প্রতিটি আন্দোলনকারী যারা ছিল, প্রতিটি যোদ্ধা যারা ছিল, বাংলাদেশের যারা পলিটিশিয়ান আছেন, বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন, তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ রেখে গেছে হাদি। আমরা হাদির এই বিষয়গুলি যদি আমরা ধর্তব্যে না নেই, আজকে হাদি গেছে, কাল অনেকেই যাবে, অনেকেই যাবে। আমি হাদির কথা ভুলতেই পারছি না। আমার কাছে মনে হচ্ছে এখনো চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছে ছেলেটা, যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করছে। আমি ছেলেটার কথা কখনোই ভুলতে পারবো না। আমরা অনেক মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট নিয়েই থাকি। আমাদের অনেক বিষয় থাকে, আমাদের পারিবারিক অনেক বিষয় থাকে, অনেক কিছুকে আমরা ম্যানেজ করে চলতে পারি। হাদি আমাদের পরিবারের কেউ না। ছেলেটা কোথায় কার সন্তান, কোন পরিবার আমরা জানিও না, কিন্তু ছেলেটা আমাদের দেশের সন্তান হিসেবে আমরা দেখেছি। আমাদের দেশের সন্তান, আমাদের ভাই, যে বাংলাদেশ নিয়ে কথা বলতো, আমাদের মাকে নিয়ে কথা বলতো, আমাদের অস্তিত্ব নিয়ে কথা বলতো, আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতো, তাকে মেরে ফেলা হয়েছে। তাকে মেরে ফেলা হয়েছে। একটাবার ভাবুন তো, হাদিকে মেরে ফেলা হয়েছে। যাকে আমরা যার মুখ থেকে আমাদের কথা শুনতাম, তাকে মেরে ফেলেছে। তার মানে আমরা নিরাপদ, আমাদের দেশ নিরাপদ নয়, আমরা নিরাপদ নই। যারা খুন করেছে তারা আমাদের দেশি ভাই,
তারা হাদির পাশে বসা ছিল, তারা হাদির সাথে খেয়েছে, হাদির সাথে আড্ডা করেছে, সেই তারাই খুন করেছে। খুন করে তারা কোথায় গেছে? ভারতে চলে গেছে। ইন্টারন্যাশনাল আদালতে মামলা করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ব্যর্থ। আমি বলবো যে হাদিকে মেরেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এর জবাবদিহি করতে হবে। আমরা কিছুদিন আগেও, আমি বাংলাদেশে যাওয়ার পর, যখন অনেকেই বলতেছিল যে সাবধানে চলবেন, সাবধানে ইয়ে করবেন, আমি আমার আমার আলহামদুলিল্লাহ আমি কখনোই কোনো কিছুকে পরোয়া করি না। যদি বাংলাদেশি যেহেতু নাগরিক, আর যেহেতু বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের পক্ষে মানুষ যে কোনো সময় বিপদ আসতেই পারে, বাট একা মরবো না, অনেকগুলোকে নিয়েই মরবো। কিন্তু আমার মতো এরকম মানুষ যদি এগুলি বলে বলে এরকম মৃত্যু মুখোমুখি চলতে থাকে, তাহলে আমরা কিসের আর নাগরিক দেশের? এই সরকারকে তখন বলেছিল, আমাদের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বা হোম মিনিস্ট্রিতে বলেছিল যে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন। কেউ যদি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য কোনো ধরনের আগ্নেয়াস্ত্রর লাইসেন্স নেয়, এই মুহূর্তে কি করতে হবে। তখন সেখান থেকে বলেছে এই মুহূর্তে কোনো কিছু করে না, নির্বাচনের আগে কাউকে তারা নিরাপত্তা দিতে পারবে না, এই ধরনের আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেবে। আগ্নেয়াস্ত্র লাইসেন্স তারা যাদের প্রয়োজন রক্ষার জন্য তাদেরকে দিচ্ছে না, কিন্তু হাদির খুনিকে তারা দিয়েছে। হাদির খুনিকে তারা লাইসেন্স দিয়েছে অস্ত্রের, এবং তারা জামিন করিয়েছে। আমি আরেকটা কথা বলে রাখি, খুব পরিকল্পনার অংশ হিসেবে এই জামিনটাও হয়েছে। এই জামিন, হাদির খুনির জামিনটা, হাদির খুনি এর আগে আগ্নেয়াস্ত্রের আসামি ছিল, এর আগে আরও 2টা মামলার আসামি ছিল, তার পরিবার টানাপোড়েনের। সব কিছু মিলিয়ে দেখুন কিভাবে কন্ট্রাক্ট করেছে তার সাথে, কন্ট্রাক্টের মাধ্যমে তার সাথে কন্ট্রাক্ট করা হয়েছে যে তুমি এটা করবা, তোমাকে বের করা হবে, ঠিক একদম হিন্দি সিনেমার স্টাইলে সব কিছু করা হয়েছে। সব কিছু এই দেশে যারা মানে বর্ডার পার করার দায়িত্বে ছিল তাদের সাথে ইয়ে করা হয়েছে, বোঝাপড়া করা হয়েছে, তার কখন সে কী করবে না করবে সব রেকি করে এরপর হাদিকে খুন করা হয়েছে। এর চেয়ে পরিকল্পিত খুন আর কিছু হতে পারে না। বাংলাদেশের ইতিহাস আমার মনে হয় এই প্রথম এরকম পরিকল্পিতভাবে খুন করে এবং সাথে সাথে সে সফলভাবে দেশ থেকে পালিয়ে যেতে পেরেছে। এটি গল্প নয়, এটি সত্যি হয়েছে বাংলাদেশে আমাদের হাদির সাথে হয়নি, বাংলাদেশের সাথে হয়েছে। বাংলাদেশের বুকে এসে 18 কোটি মানুষের বুকে এসে কাউকে খুন করে চলে যাওয়া, এটার জন্য এখনো পর্যন্ত নীরব আমার দেশের প্রশাসন, আমার দেশের সরকার। তার মানে সরকার খুন করেছে। এই আসিফ নজরুল থেকে শুরু করে সবাইকে জবাবদিহি করা উচিত, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তারা কিভাবে হাদির খুনিকে দেশ থেকে যেতে সুযোগ দিল, তারা কিভাবে দিল। ওইখানে যারা দায়িত্বে ছিল বর্ডারে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এটা জন্য প্রয়োজনে সরকারের কোনো নিয়োজিত কোনো কমিশন বা তদন্ত কমিটি দিয়ে হবে না। প্রয়োজনে সরকারকে বাধ্য করতে হবে, আমাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হবে। আমরা এসব বাংলাদেশের যেসব গোয়েন্দা সংস্থা আছে যারা কাজ করে, এগুলি আমাদের নখের যোগ্য নাই। অনেকেই নখের যোগ্যতা রাখে না। আমরা হয়তো এসব বিষয়ে মাথা ঘামি না। আমাদেরকে দিন, আমরা করব তদন্ত, প্রকৃত চেহারা তুলে নিয়ে আসবো, আর সরকারের ভিতর কোন ডিপ স্টেট আছে সেটাকে বের করে আনবো। কিন্তু এই বাচ্চারা এরা আমাদের পকেটে পয়সা দিয়ে সরকার চালাচ্ছে। সব দালাল, সব ঘুষখোর, সব বদমাশ, সব হলো এই সরকারকে কোনো রকম এই ব্যবস্থা করে আমাদের এই কোটি কোটি টাকা পয়সা তারা খাচ্ছে এখন বসে বসে। এই সরকারকে সরাইতে হবে। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষে যারা আছে, এরা বর্তমানে এই ডিজিটাল যুগে এইসব বয়স্ক মানুষ দিয়ে চলবে? একটা মামলাও নেয় না এখন সারা বাংলাদেশে। শীর্ষ পর্যায় থেকে বলা আছে কোনো মামলা যাতে না নেয়। মামলা না নেয় মানে কি? মানে যারা অপরাধীরা আছে তারা কোনোভাবে যাতে আর জেলখানায় না যেতে পারে, তাদেরকে প্রকাশ্যে ঘোরার অনুমতি দিয়ে দিয়েছে। আর এই ধরনের বিষয়গুলিকে, আর আইনজীবীরা আছে, যত টাকা পাবে সে যত বড় খুনি হোক তাকে কন্ট্রাক্ট করে বের করে আনবে।
এভাবে চলতেছে দেশ, এভাবে চলতেছে দেশ। এটা আমার দেশ ভাবতে অনেক কষ্ট হয়। তাহলে শেখ হাসিনাকে কেন তাড়াইছি আমরা? কেন আমরা শেখ হাসিনাকে তাড়াইছি? আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো প্রয়োজনে। তারপরে এইসব বাটপাররা যারা এরপরে রাজনৈতিক নেতাদের কথা বলুন। হাদি মারা যাওয়ার সবচেয়ে বড় দুঃখ, মানে হাদি যে মারা যাওয়ার আগে যেসব দুঃখগুলি করতো, সেগুলোর মধ্যে অন্যতম ছিল এই এনসিপি, বিএনপি, জামাত ইসলাম এদের অনৈক্য, আর বিশেষ করে জুলাইয়ের যে চেতনা, এই চেতনাকে ধ্বংস করে দিয়েছে এই এনসিপি। এই এনসিপি আমাদের দেশের এই 24-এর, তারা তো তথাকথিত 24-এর নেতৃত্ব দিয়েছে, তথাকথিত। আমরা তাদেরকে এত মাথায় উঠাইছি, এই ছেলেগুলি টাকা পয়সা ক্ষমতার পেছনে এমনভাবে দৌড়েছে সেই 24-এর পর থেকে দেশটাকে অরক্ষিত করে ফেলেছে। তারা বিভিন্ন দলে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের সাথে তারা টেক্কা দিতে গিয়ে শত্রুতায় রূপান্তর করেছে। এই দলের সাথে ওই দলের সাথে শত্রুতা তৈরি করেছে। এরা যেসব পোলাপান পড়াশোনা করার কথা, এসব পোলাপান এখন মন্ত্রী হওয়ার স্বপ্ন দিচ্ছে, এদেরকে মন্ত্রী বানাই দিয়েছি আমরা। এদেরকে আমরা সত্যি বলতে কি, আমরা আমাদের 24-কে নিজের হাতে গলা টিপে হত্যা করেছি, নিজের হাতে। এই ছেলেগুলিকে মন্ত্রী বানাইছি। এই ছেলেগুলি কোটি 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 করে টাকা কামাই করে এরপর তারা 24 থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। 24-এর যে একটা ঐক্য থাকার কথা ছিল, যারা 24 করেছে তাদেরকে নিয়ে যে একটা বড় ধরনের শক্তি তৈরি করার কথা ছিল, সেগুলো করতে পারেনি। কারণ তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, নিজেরা বিচ্ছিন্ন হয়ে নিজে এক একজন কোটিপতি হওয়ার জন্য যে ধান্দা করেছে, হয়েছেও। এরপর যে তাদের উপরে যে আমরা মানে 24-এর চেতনার উপর ভর করে যে আগামীর বাংলাদেশ চলবে, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা। এই জন্য হাদি বারবার বলেছিল যে আমরা আমাদের জুলাইয়ের চেতনাবোধ থেকে আমরা সরে গেছি। সে বহুবার দুঃখ করে বলেছে যে এই এনসিপি তার টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এনসিপি শেষ হয়ে গেছে। এদেরকেও দায় নিতে হবে। হাদি শুধু একা যায়নি। এনসিপির যারা মানে তোমরা যারা ওই নিজেরাই সব কিছু কয়েকজন মিলেই জুলাইয়ের মালিকানা নিয়ে ধান্দা করছো, হাদির পথ কিন্তু তোমাদেরকেও ডাকবে, মাথায় রেখো। আজকে হাদির জন্য আমরা কান্না করছি, আল্লাহ মাফ করুক। তোমাদের জন্য মনে হয় না যে এত আফসোস করবে কেউ। তোমরা যা দেখিয়েছ, তোমরা মানে 24-কে নিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছ। আর যারা অন্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা 24-এর স্বপ্নে দেখেছে, তাদেরকে তোমরা তোয়াক্কাও করনি। হ্যাঁ, সামনে অনেক পথ পাড়ি দিতে হবে, এত সহজ না। মাত্র তো জীবন শুরু তোমাদের। তোমরা দেশটাকে, সার্বভৌমত্বকে তোমরা যথেষ্ট হুমকির মুখে ফেলে দিয়েছ। এই 24-এর নায়ক নামক তথাকথিত এই ছেলেদেরকেও একদিন এসব দেখতে হবে। আমি আল্লাহর কাছে বলি যেন তারা অন্ততপক্ষে তাদের বুঝ হয়, তারা যাতে রিয়ালাইজ করতে পারে বাস্তবতাকে। যাক, হাদির রুহের প্রতি মাগফিরাত কামনা করি। আর আল্লাহর কাছে বলি ও যেন বেহেশতে গিয়েও আমাদের দেশের, আমাদের জনগণের, আমাদের